হ্যালো স্টুডেন্ট, আমাদের যে রেফারি নটু কাকার যে গল্পটা চলছিল সেটা শেষ হয়ে গেছে। কারণ তার রচনাধর্মী প্রশ্ন তোমাদের আগের ভিডিওতে আলোচনা হয়ে গেছে। তো বাকি যে ভাষাগত প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে সেখানে যে আমি ভাষাগত প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিয়েছি, কোনটা কোনটা করতে হবে। সেটা তোমরা হোমওয়ার্কে দেখতে পাবে এবং সেগুলো তোমরা হোমওয়ার্কে করবে। ঠিক আছে, আজকে আমরা গ্রামারের নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে পদ পরিচয় ও পদের শ্রেণীবিভাগ। দেখো, তোমরা এই চ্যাপ্টার, এই পদের পরিচয় বা পদের শ্রেণীবিভাগ তোমরা আগেও পড়েছো, এবং তোমরা জানো মোটামুটি, তোমরা এটা আগে থেকেই অনুমান করতে পারছো জিনিসটা কেমন। ঠিক আছে, তো তবুও আমরা এই চ্যাপ্টারে নতুন কিছু জিনিস শিখবো, যেটা তোমরা হয়তো ক্লাস 4-এ জানো নি, হয়তো সেটা জানতে পারো নি, মানে তোমাদের সিলেবাসে হয়তো ছিল না, কিন্তু ক্লাস 5-এ সেই সিলেবাসে সেগুলো কিন্তু রয়েছে। তো প্রথম যেগুলো বেসিক, যেগুলো প্রথম জানতে হবে সেগুলো কি, পদ কি। ঠিক আছে, তাহলে পদ হচ্ছে অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। সরি, প্রথম হচ্ছে শব্দ কি, অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। তাহলে আমি যে কোনো আওয়াজ করলাম, যে কোনো একটা জিনিসকে আঘাত করে যদি কোনো আওয়াজ হলো, সেটা ধ্বনি সৃষ্টি হলো, কিন্তু সেই ধ্বনিটার মধ্যে যদি অর্থ না থাকে তাহলে সেটা ধ্বনি হবে না। সেই ধ্বনিটার মধ্যে যখন অর্থ যুক্ত হয়ে গেল, ধ্বনি প্লাস অর্থ, তখন সেটি হয়ে গেল শব্দ। এবার সেটা ধ্বনি বা ধ্বনি সমষ্টি হতে পারে, একটাতে একাধিক ধ্বনি থাকতে পারে তাতে, কিংবা একটাও ধ্বনি থাকতে পারে তাতে। তাহলে এক বা একাধিক ধ্বনি সমষ্টি যখন অর্থযুক্ত হয় তখন তাকে শব্দ বলে। এক বা একাধিক ধ্বনি বা ধ্বনি সমষ্টি, এক বা একাধিক ধ্বনি যখন অর্থযুক্ত হয় তখন তাকে শব্দ বলে। এখানে সেটাই দেওয়া রয়েছে, অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। এবার দেখো, ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে, লেখ্যরূপে বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। এবার যখন সেটা আমি উচ্চারণ করছি তখন সেটা ধ্বনি, যখন সেটা আমি লিখছি তখন সেটা বর্ণ। একই জিনিস, যখন সেই জিনিসটাকে লিখছি তখন সেটা বর্ণ, যখন সেই জিনিসটাকে উচ্চারণ করছি তখন সেটা ধ্বনি। ঠিক আছে, তাহলে বর্ণ ও ধ্বনির মধ্যে এইটা হচ্ছে পার্থক্য, যে বর্ণ লেখার কাজে আর ধ্বনি হচ্ছে বলার কাজে। তাহলে বর্ণ একই সংজ্ঞা, এখানে একই রকমভাবে অর্থযুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, একই হবে, এবং এতেও কোনো প্রবলেম হবে না। অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে, বা অর্থযুক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। নিশ্চয়ই বুঝতে পেরেছো ধ্বনি এবং শব্দ। এখানে আমরা তিনটে জিনিসকে তাহলে ক্লিয়ার করতে পারলাম, একটা হচ্ছে ধ্বনি, বর্ণ এবং শব্দ। ঠিক আছে, তারপরে দেখো, যেমন রয়েছে বাবা, মা, সূর্য, চন্দ্র, এই যে শব্দগুলো, এগুলো এগুলো একটা ধ্বনি বা ধ্বনি সমষ্টি। এই ধ্বনি সমষ্টিগুলোর মধ্যে একটা অর্থ রয়েছে, তাই এগুলোকে আমরা শব্দ বলছি। এবার শব্দ দিয়ে, এক বা একাধিক শব্দ দিয়ে বাক্য তৈরি হয়। এক বা একাধিক মানে একের অধিক, এক বা একাধিক শব্দ দিয়ে বাক্য তৈরি হয়, কিন্তু শব্দ কখনোই ডাইরেক্টলি বাক্যে প্রবেশ করতে পারে না। মানে আমি শব্দগুলো পেলাম, সেগুলোকে নিয়েই বাক্য তৈরি করতে পারবো না। তার জন্য কি দরকার, না তার জন্য দরকার বিভক্তি দরকার হবে। বিভক্তি বা সেই চিহ্নটা যুক্ত হবে, যেটা শব্দকে পারমিশন দেবে বাক্যে প্রযুক্ত হতে। ঠিক আছে, তাহলে শব্দকে পারমিশন দেবে সেটা বাক্যে প্রযুক্ত হতে, তাই সেই বিভক্তি চিহ্নটিকে কিন্তু চাই। এবার এই শব্দের সাথে যখন বিভক্তি চিহ্ন যুক্ত হয়ে যাবে তখন তাকে বলা হবে পদ। তাহলে বাক্যে ঢোকার আগে, বাক্যে প্রবেশের আগে শব্দকে পদে পরিণত হতে হবে। ঠিক আছে, বাক্যে প্রবেশের আগে শব্দকে পদে পরিণত হতে হবে। তাহলে বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। যেমন বিমল বই পড়ে, দেখো এখানে বিমল বই পড়ে এগুলো সবই কিন্তু শব্দ, কিন্তু এই শব্দগুলোর সাথে বিভক্তি যুক্ত হয়েছে এবং এগুলো এক একটা পদে পরিণত হয়েছে। এই বাক্যের অন্তর্গত যে সমস্ত শব্দগুলোকে আমরা দেখতে পাবো, জানতে হবে সেগুলো শব্দ নয়, সেগুলো হচ্ছে পদ, কারণ তার সাথে বিভক্তি যুক্ত হয়েই আছে। এই বাক্যে বিমল বই পড়ে প্রতিটি এক একটি পদ। ঠিক আছে, এখানে তোমাদের বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে, তোমাদের বইতে দেওয়া রয়েছে, এটাও একই ব্যাপার। তাহলে বাক্যে যেটা ব্যবহার হচ্ছে নিশ্চয়ই তার সাথে বিভক্তিযুক্ত হবে। তোমরা এটা জানতেও পারবে যে বিভক্তিযুক্ত না হলে যেটা বাক্যে ব্যবহৃত হয় না। তাই এটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করেই বলে দিলাম যে বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে, এটাও যেরকম ঠিক, এবার এটাও তোমরা বলতে পারো যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। ঠিক আছে, তারপরে দেখো, এরপরে চলে যাবো আমরা পদের শ্রেণী বিভাগ। তো
পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এটা সবাই তোমরা জানো, তবে এটাকে আবার দুভাগে ভাগ করা যায়, তোমরা এইভাবেও লিখতে পারো, বা এটা তোমাদের বইতে নেই তবু তোমাদের বলে রেখে দিচ্ছি যে নামপদ এবং ক্রিয়াপদ। পদ দু রকম হচ্ছে, একরকম হচ্ছে নামপদ, একটা হচ্ছে ক্রিয়াপদ। এই নামপদের অন্তর্গত 4 জন আছে, যেমন হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এবং ক্রিয়াপদ নিজে আলাদা। তাহলে প্রথম দুটো ভাগ হবে, তাহলে এরকম ভাবে বলতে গেলে কিন্তু তোমাকে গোটাটা বোঝাতে হবে। যেমন প্রথম পদকে দুভাগে ভাগ করা হচ্ছে, নামপদ, ক্রিয়াপদ। নামপদের ভেতর 4 জনা রয়েছে, ক্রিয়াপদের ভেতর 1 জনাই আছে। বা সোজা এরকম বলতে হবে, তোমার পদকে 5 ভাগে ভাগ করা হচ্ছে, সেটা কি না বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। যে কোনো একটা উপায় তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথম ওইটা হিসাবে বলতে পারো, যদি তুমি বলো দুটো তাহলে তোমাকে 5টা কিন্তু ভেঙে দেখাতে হবে, আবার যদি বলো যে 5টা তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই তো গেল 5টার ভাগ। এবার আমরা এই 5টার ভাগকে নিয়ে এবং তাদের ডিটেলস নিয়ে এরপরে আলোচনা করব। যেমন দেখো বিশেষ্য পদ। বিশেষ্য পদ কাকে বলে আগে আমরা দেখে নিই। যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, সমষ্টি, গুণ বা অবস্থার নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। দেখো, যে পদের দ্বারা, বাকিগুলো বাদ দিলাম, না বা অবস্থার নাম বোঝায়, কোনো কিছু নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। তাহলে কি কি নাম তার মধ্যে রয়েছে সেইগুলোকে তোমাকে লিখতে হবে। কোনো ব্যক্তি, বস্তু, সমষ্টি, গুণ বা অবস্থা। ব্যক্তি, বস্তু, সমষ্টি, গুণ, অবস্থা নাম বোঝায়, এগুলো সমস্ত নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। তাহলে যে পদের দ্বারা, প্রথমত এক বাক্যে বলতে গেলে সেটা একদম ছোট্ট করে বলতে হলে, যে পদ দ্বারা নাম বোঝায় তাকে পদ বলে। এবার সেই নামটা কি কি না ব্যক্তিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, গুণবাচক, অবস্থাবাচক, আরও যেগুলো আছে তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে তোমার স্থানবাচক, ক্রিয়াবাচক ইত্যাদি নাম বোঝায়, তখন তাকে বিশেষ্য বলা হবে। যেমন সুজাতা গান গায়, এখানে সুজাতার বিশেষ্য পদ। সোনা মূল্যবান ধাতু, এখানে সোনা হচ্ছে বিশেষ্য পদ, কারণ সোনা একটা নাম। তারপর সততা সবচেয়ে বড় গুণ, দেখো এখানে সততা হচ্ছে গুণবাচক শব্দ, সততা একটা গুণ, তো সেই সততা হচ্ছে গুণবাচক শব্দ এবং এটা একটি বিশেষ্য পদ। বালকেরা ফুটবল খেলে, বালকরা জাতিবাচক, ঠিক আছে, তার বালক জাতির যেটা কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে সভায় অনেক লোক জমেছে, তারপরে সদস্যরা নানা বিষয়ে আলোচনা করছে, এগুলো সবই হচ্ছে বিশেষ্য পদ। তারপরে দেখো উপরে বাক্যগুলিতে সুজাতা গান, বালকেরা ফুটবল, সভা, লোক, সদস্য, সোনা, ধাতু, সততা, গুণ এগুলি বিশেষ পদ, কারণ এগুলি ব্যক্তি, জাতি বা শ্রেণী, সমষ্টি, বস্তু এবং গুণ বা অবস্থার নাম প্রকাশ করছে, ঠিক আছে। তারপরে কি এই বিশেষ পদ 7 প্রকার। তাহলে তোমরা এইটা দেখেই বুঝতে পারছো যে বিশেষ্য পদগুলো তো এগুলো হচ্ছে, কিন্তু প্রত্যেকটা বিশেষ্য পদের মধ্যে যেন কিছু একটা পার্থক্য থেকে যাচ্ছে, ঠিক আছে। তো সেই পার্থক্যটাকে 7টা ভাগে ভাগ করা হয়েছে। এই পার্থক্যটা যখন আমি যখন বললাম যে এটা তোমার একটা জাতিবাচক, এটা একটা গুণবাচক, তাহলে তোমরা বুঝতে পারছো কি করে হচ্ছে, কারণ কোনো একটা গুণকে এখানে বলা হচ্ছে, কোনো একটা জাতিকে এখানে বলা হচ্ছে। ঠিক সেরকম ভাবে এই ভাগটাকে 7টা ভাগে তুলে ধরা হয়েছে। কি কি না ব্যক্তিবাচক, বস্তুবাচক, স্থানবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, অবস্থাবাচক, ক্রিয়াবাচক। তাহলে এই 7টা ভাগ তোমাদের মনে রাখতে হবে। তাহলে বিশেষ্য পদকে কভাগে ভাগ করা হয় যদি প্রশ্ন আসে, বিশেষ্য পদকে 7 ভাগে ভাগ করা হয়। তাহলে ব্যক্তিবাচক, বস্তুবাচক, স্থানবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, অবস্থাবাচক এবং ক্রিয়াবাচক। এবার তোমাদের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলোকে তোমাদের একটু দেখে রাখতে হবে। যেমন দেখো ব্যক্তিবাচক বিশেষ্য, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেন। ব্যক্তিবাচক বিশেষ্য, রবীন্দ্রনাথ একজন ব্যক্তি, রবীন্দ্রনাথকে নিয়ে যখন সেই বাক্যটা লেখা হচ্ছে, সেই যে বিশেষ্য পদটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য পদ, ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেন, তাহলে ব্যক্তিবাচক বোঝা গেল, ব্যক্তি মানে একজন পার্সন, সেই পার্সন সম্বন্ধে বলা হচ্ছে, সেটা যে কোনো পার্সন হতে পারে। তো সেই পার্সনের সম্বন্ধে যখন বলা হচ্ছে, কোনো পার্সনের নাম যখন হচ্ছে, তখন সেটা ব্যক্তিবাচক বিশেষ্য পদ হচ্ছে। বস্তুবাচক, কোনো জিনিস, কোনো নন লিভিং থিংস যেরকম, সেইগুলোকে সম্বন্ধে যখন কিছু বলা হচ্ছে, লোহা, কাঠ, মাছ, যে কোনো রকম বলা হোক, সেইগুলো হয়ে যাবে হবে তোমার বস্তুবাচক,
ঠিক আছে? যেমন সোনা মূল্যবান ধাতু, এখানে সোনাটা হচ্ছে তোমার বস্তুবাচক বিশেষ্য পদ, কারণ এর কোনো প্রাণ নেই, বস্তু এটা। জ্ঞানবাচক বিশেষ্য পদ, সে কলকাতায় বাস করে, সে কলকাতায় বাস করে, সরি স্থানবাচক, স্থানবাচক, তাহলে কলকাতার স্থান, কলকাতা, দিল্লি, মুম্বাই, যে কোনো একটা যে যে স্থানগুলোর নাম, সেই স্থানগুলো সম্বন্ধে যখন কোনো কিছু বলা হবে তখন তাকে বলা হয় স্থানবাচক বিশেষ্য পদ। তাহলে বর্ধমান একটা স্থানবাচক বিশেষ্য পদ, ঠিক আছে? তারপরে হচ্ছে জাতিবাচক বিশেষ্য, মানুষ প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ জীব, মানুষ প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ জীব। এখানে দেখো মানুষ, এই মানুষ একটা তোমার জাতিবাচক, মানুষ মনুষ্য জাতি, ঠিক আছে? অন্যান্য যে সমস্ত প্রাণী জাতিগুলোর মতো রয়েছে তার মধ্যে মনুষ্য জাতি একটা, তাই মনুষ্য জাতির সম্বন্ধে যখন বলা হচ্ছে যে মানুষ প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ জীব, তখন তুমি বুঝতেই পারবে এটা জাতিবাচক। সমষ্টিবাচক বিশেষ্য, আমাদের সমিতিতে 20 জন সদস্য আছে, সমিতি বলতেই বোঝায় অনেক কয়েকজন মেম্বার, কয়েকজন লোককে নিয়ে গড়ে ওঠা, তাই এখানে একটা তোমাদের সমষ্টির কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে সমষ্টি এখানে কয়েকজন ব্যক্তি এক জায়গায় আছে বা সেখানে কাজ করছে, তখন তাকে বলা হচ্ছে সমষ্টিবাচক তোমার বিশেষ্য পদ। আমাদের সমিতিতে, এই সমিতি শব্দটা তখন হয়ে যাবে সমষ্টিবাচক বিশেষ্য পদ। সমিতি বলতে একজনাকে বোঝায় না, একটা সমষ্টিকে বোঝায়, অনেকগুলো মানুষকে বোঝায়, সেটা এখানে বোঝানো হচ্ছে। গুণ বা অবস্থাবাচক বিশেষ্য, গুণ বা অবস্থাবাচক কি, আমি গুণ বা বললাম যে সুখ দুঃখ, যেমন এখানে সততা, সঠতা, সে এই যে গুণগুলো রয়েছে, তো এই গুণগুলোকে তখন আমরা বলবো গুণবাচক বিশেষ্য পদ। যেমন সুখ দুঃখ সবার জীবনেই আছে, এখানে সুখ দুঃখ হচ্ছে গুণবাচক বিশেষ্য পদ। তারপর ক্রিয়াবাচক বিশেষ্য, সকালে ভ্রমণ খুব উপকারী। এখানে ভ্রমণ শব্দটা কিন্তু ক্রিয়া, ভ্রমণ করা, কিন্তু এখানে ভ্রমণ শব্দটা কিন্তু ক্রিয়া হিসাবে নেই, আছে বিশেষ্য হিসাবে বা নামপদ হিসাবে, ঠিক আছে? তো সেইটাই হচ্ছে এখানে গুণবাচক, ক্রিয়াবাচক বিশেষ্য পদ। তো এটা গোটাটা অনেকটা বড় চ্যাপ্টার রয়েছে এবং তোমাদের বিশেষ্য পদটা আমরা আজকে আলোচনা করলাম। তোমাদের অবশ্যই যদি তোমাদের বিশেষ্য পদটা আরও কিছু ডিটেলস জানার থাকে বা কোনো প্রবলেম হয়, অবশ্যই তোমরা আমাকে চ্যাটে জানাবে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করে যাও।